শেষ চাষের সময় ইউরিয়া সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউরিয়া সার দিতে হবে ৩টি ক্ষেত্রে: ১৫ দিন, ৩০ দিন এবং ৪৫ দিন। টোটাল যে পরিমাণ ইউরিয়াটা আপনি দিবেন এই পেঁয়াজ ক্ষেতে, তা এই ১৫ দিন পর পর ৩টি ভাগে ভাগ করে ৩টা কিস্তিতে দিবেন। ১৫ দিন পর প্রথম কিস্তি, ৩০ দিন পর দ্বিতীয় কিস্তি এবং ৪৫ দিন পর তৃতীয় কিস্তি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এবং কৃষিপ্রেমী দর্শকবৃন্দ। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে, মধ্যপ্রাচ্য থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাইরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে পেঁয়াজ মোটা তাজা করার উপায়। আমাকে অনেকেই কমেন্ট করেছেন পেঁয়াজের মাথা মরা রোগ সম্পর্কে আমি ভিডিও দিয়েছিলাম, তার পাশাপাশি পেঁয়াজের বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ এবং প্রতিকার করার বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে পেঁয়াজ কিভাবে মোটা তাজা করা যায় সেই উপায়ে একটু ভিডিও দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসলে পেঁয়াজ মোটা তাজা করার বিষয়টি সঠিক ম্যানেজমেন্ট, অর্থাৎ সঠিকভাবে সার ব্যবস্থাপনা, সঠিক বালাইনাশক ব্যবস্থাপনা, সঠিক সেচ ব্যবস্থাপনা, ভালো জাত, মাটির কন্ডিশন ভালো রাখা, অনেক কিছুর উপরে কিন্তু নির্ভর করে। এই বিষয়গুলো সঠিকভাবে ম্যানেজ করতে পারলেই কিন্তু পেঁয়াজের কন্দ মোটা হবে এবং পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আপনারা ফসল হিসাবে ঘরে তুলতে পারবেন, বিক্রি করে লাভ করতে পারবেন। তারপরও কয়েকটি জরুরি বিষয় নিয়ে আমি এখানে একটা আলোচনা করছি। সেটি হচ্ছে, সবার আগে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটি হলো সার ব্যবস্থাপনা। সার হলো পেঁয়াজের খাবার। ফসল খাবার যেমন ভালো পাবে, ফসলের গুণগত মান তত বেশি ভালো। বিশেষ করে ইউরিয়া সারটা আমরা সঠিকভাবে যেন ম্যানেজ করতে পারি। শেষ চাষের সময় ইউরিয়া সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউরিয়া সার দিতে হবে ৩টি ক্ষেত্রে: ১৫ দিন, ৩০ দিন এবং ৪৫ দিন। টোটাল যে পরিমাণ ইউরিয়াটা আপনি দিবেন এই পেঁয়াজ ক্ষেতে, তা এই ১৫ দিন পর পর ৩টি ভাগে ভাগ করে ৩টা কিস্তিতে দিবেন। ১৫ দিন পর প্রথম কিস্তি, ৩০ দিন পর দ্বিতীয় কিস্তি এবং ৪৫ দিন পর তৃতীয় কিস্তি। এইভাবে ইউরিয়া সারের প্রয়োগ করতে হবে। তারপরে রয়েছে এমওপি, অর্থাৎ পটাশ সার। পটাশ সারও কয়েকটা কিস্তিতে প্রয়োগ করতে হবে। আমি সার ব্যবস্থাপনার যেই ভিডিওটি দিয়েছিলাম সেটি আপনারা দেখবেন। সেখানেও পটাশ কোন কোন ধাপে আপনারা দিবেন সেটা আমি বিস্তারিত দিয়ে দিয়েছি। বিশেষ করে এই দ্বিতীয় এবং তৃতীয় কিস্তিতে যখন আপনারা ইউরিয়া দিবেন, সেক্ষেত্রে এই এমওপি পটাশটা দিতে হবে। আর এই ৬০ দিনের সময়, এই সময়টা এমওপি বা পটাশটা এটা একটু পরিমাণে বেশি দিতে হবে, অর্থাৎ টোটাল ডোজের একটু বড় অংশ এই সময়টার জন্য রাখতে হবে। এই সময়টাতে যদি আমরা এই পটাশটা বেশি দেই, এই সময়টাই কিন্তু মূলত কন্দের বৃদ্ধি হয়, অর্থাৎ পেঁয়াজের বৃদ্ধির সময়টা, কন্দ তৈরি হওয়ার সময়টা, সে সময়টাতে এটা বেশি পরিমাণে দিতে হবে। এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি সালফারটা কিন্তু আমাদের অবশ্যই পেঁয়াজ খেতে, এটা আমরা শুরুতেই দিতে পারি, শেষ চাষের সময় বিশেষ করে। এটা যেন আমাদের মিস না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সালফার হিসাবে আমরা জিপসাম সার, এই জিপসাম সারটা ব্যবহার করব, যেখানে সালফারও থাকে, ক্যালসিয়ামও থাকে। তো জিপসাম সারটা আমরা চেষ্টা করব ৮ থেকে ১২ কেজি প্রতি বিঘা এরকম পরিমাণে দেওয়ার জন্য। বিঘা বলতে ৩৩ শতকের বিঘা বুঝিয়েছি আমি। এই অনুপাতে এগুলো প্রয়োগ করতে হবে। তার পাশাপাশি স্প্রে করার মাধ্যমে কিছু সার প্রয়োগ করতে হবে। কিরকম? যেমন ধরুন বোরন। এই বোরনটা ১ মিলি পার লিটার এই মাত্রায়, এবং তার পাশাপাশি জিঙ্ক সালফেট, জিঙ্ক হিসেবে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেটটা আপনারা দিবেন ১.৫ মিলি পার লিটার এই মাত্রায়। এটা দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন। এই স্প্রেটা আপনারা বিশেষ করে এই ৬০ দিনের যে সময়কালটা থাকে, যে সময়টাতে কন্দটা বেশি বৃদ্ধি পায়, সেই সময়টা আপনারা দিতে পারেন, অথবা ৪৫ দিনের পরেও দিতে পারেন। তার সঙ্গে একটা আপনারা পিজিআর দিতে পারেন। পিজিআর বলতে আপনারা যে কোনো পিজিআর দিলেই হবে, একটু কম দামের মধ্যে মিরাকুলামটা আপনারা পাবেন, এবং প্লানোফিক্স, এই দুটো পিজিআর মোটামুটি কম দামে পেয়ে যাবেন। এছাড়াও এর পাশাপাশি আপনারা অন্যান্য যেগুলো আছে, যদি আপনাদের মন চায় দিতে পারেন, সমস্যা নাই। প্রোটিজিম আছে, ফ্লোরা আছে, লুনা আছে,
আরো অসংখ্য অনেক প্রকার পিজিআর রয়েছে, তার মধ্যে আপনারা এই প্লানোফিক্সটা এবং মিরাকুলামটা কম দামে মোটামুটি পেয়ে যাবেন। এইভাবে এই সারের ব্যবস্থাপনা হচ্ছে হলো মূল বিষয়। সার ব্যবস্থাপনাটা যেন সঠিক হয় সেদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং এই সারগুলো যেন এই টাইমগুলো অনুযায়ী পায় সেটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। সার ব্যবস্থাপনার পাশাপাশি আরেকটা অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে মাটির কন্ডিশন ঠিক রাখা এবং সেচ ব্যবস্থাপনাটা সঠিকভাবে করা। আপনারা খেয়াল রাখবেন পেঁয়াজ চাষের ক্ষেত্রে আপনারা যে মাটিতে পেঁয়াজ চাষ করবেন সেই মাটির পিএইচটা সবসময় খেয়াল রাখবেন যেন 6.2 থেকে 6.8 এর ভিতরে হয়, সেটা সবচেয়ে বেশি উত্তম হবে। যদি কোনো কারণে পিএইচ 6.8 এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনাদের কমাতে হবে এবং পিএইচ এর মান এটা কমানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম সালফেট। এটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এই অ্যালুমিনিয়াম সালফেট আপনারা ব্যবহার করলে মাটিতে পিএইচ এর পরিমাণটা কমে আসবে। আর যদি 6 এর নিচে চলে আসে সেক্ষেত্রে আপনারা ডলোচুন প্রয়োগ করে পিএইচ এর পরিমাণটা আবার বাড়িয়ে দিতে পারবেন। এইভাবে মাটির কন্ডিশনটা আপনারা ঠিক করে নেবেন চাষ করার আগে। আরেকটি বিষয় হচ্ছে সেচ ব্যবস্থাপনা। এটা অত্যন্ত জরুরি বিষয়। সবসময় পেঁয়াজ চাষের জমিটাকে এমনভাবে রাখার চেষ্টা করবেন যেন মাটির আর্দ্রতা ঠিক থাকে, অর্থাৎ মাটি যেন ভেজা থাকে, অতিরিক্ত পরিমাণে পানি জমা যেন না থাকে এবং মাটি যেন শুষ্ক বা শুকনো এরকম যেন না থাকে। বিশেষ করে 45 থেকে 70 দিন এই যে সময়টায় কন্দ ডেভেলপ হয় অর্থাৎ পেঁয়াজটা বড় হবে এই সময়টাতে একটু নিয়মিত মাঝে মাঝে সেচ দিবেন। যদি মাটি শুকনো থাকে এই সময়টা খুব খেয়াল করবেন যেন মাটি সবসময় ভেজা থাকে, নিয়মিত সেচ দিয়ে ভেজা রাখতে হবে। আর আরেকটা বিষয় আপনারা চেষ্টা করতে পারেন এই যে 45 থেকে 70 দিনের যে সময়কালটা এই সময়টা আপনারা এসওপি বা সালফেট অফ পটাশ এটাকে কুইক পটাশও বলা হয় অথবা সাদা পটাশও বলা হয়, এটি আপনারা স্প্রে করতে পারেন এই সময়টাতে এসে। সেক্ষেত্রেও এই কন্দের ডেভেলপমেন্ট ভালো হবে, কন্দের চেহারা সুন্দর হবে এবং সুস্বাদু হবে। আর কোন বিষয়টি খেয়াল রাখবেন যে পেঁয়াজ তোলার 2 সপ্তাহ পূর্ব থেকে সেচ বন্ধ রাখতে হবে। এই সময়টায় কোনো সেচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজের আকৃতি আকার এবং গড়ন সুন্দর থাকবে না। এই জন্য পেঁয়াজ আপনারা যখন ফসল তুলবেন তার 2 সপ্তাহ আগে থেকে সম্পূর্ণভাবে সেচ দেওয়া বন্ধ করে দিবেন, এরপর আর কোনোভাবে সেচ দেওয়া যাবে। আশা করি এই নিয়মগুলো মোটামুটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন এবং এই বিষয়গুলোর দিকে গুরুত্ব সহকারে খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনারা ভালো মানের পেঁয়াজ উৎপাদন করতে পারবেন এবং অনেক বেশি লাভবান হবেন। সবসময় খেয়াল রাখবেন যে থ্রিপস যে পোকাটা এবং এর পাশাপাশি ডাউনি মিল্ডু যে ছত্রাক রোগ এই দুইটাকে কিন্তু প্রতিরোধ করতে হবে সবসময়। এটার আক্রমণ হলে কিন্তু পেঁয়াজ ছোট থেকে যাবে, আকারে বড় হবে না, উন্নত মানের হবে না। এই থ্রিপসটা হচ্ছে একদম ছোট পোকা বা ছোট মাছির মতো যেগুলো সেগুলোর জন্য আপনারা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের যে অ্যামামেকটিন, বেনজয়েড প্লাস থায়ামেথক্সাম এই গ্রুপের কীটনাশক, যেমন একটা নাম বলেছিলাম আমি আলটিমা প্লাস, আরো অনেক নামের আছে। এই গ্রুপটা যদি আপনারা ব্যবহার করেন থ্রিপস সহ আরো যতগুলো ছোট ছোট বিভিন্ন চোষক পোকা রয়েছে তাদের বিরুদ্ধে এটি কাজ করবে খুব ভালো। আর ডাউনি মিলডিউ সহ আরো কিছু ছত্রাক যেগুলো প্রতিরোধ করার জন্য আমি বলেছিলাম আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন। ম্যানসারে রয়েছে মেনকোজেব প্লাস কার্বেন্ডাজিম, এই দুইটা উপাদানই কিন্তু ডাউনি মিলডিউ সহ এই ধরনের আরো রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। আর অল্টারনেটিভ হিসাবে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক, অর্থাৎ আপনারা যখন স্প্রে করবেন
একটি কীটনাশক, একটি ছত্রাকনাশক, এই দুটো মিশিয়ে স্প্রে করবেন। আর অল্টারনেট ভাবে, অর্থাৎ একবার যদি আপনারা এই ম্যানসার বা এই মেনকোজে বা কার্বন ডাইঅক্সাইড গ্রুপে যে কোনো একটি গ্রুপ ব্যবহার করেন, পরবর্তী স্প্রেতে আপনারা কপার অক্সিক্লোরাইড এই গ্রুপে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের পেঁয়াজ ক্ষেত্রে থেকে আপনারা ভালো উৎপাদন ঘরে তুলতে পারবেন এবং অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা পুরো বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে বাকি থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অতিরিক্ত কিছু, তাহলে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে রিপ্লাই দিব। যদি কৃষি বিষয়ক অন্য যে কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছা হয়, সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন, আমি রিপ্লাই দিব। যদি অন্য কোনো নতুন বিষয়ের উপর আপনারা ভিডিও চান, সেটিও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। পরবর্তী সময়ে আমি সেই নতুন ভিডিওটি আপলোড করব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর নিয়মিত আমার চ্যানেলের এই কৃষি শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমি যে নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, সেগুলো নোটিফিকেশন আপনারা পাবেন এবং নিয়মিতভাবে সেগুলো দেখে এই কৃষি শিক্ষা বিষয়ক জ্ঞানগুলো আপনারা অর্জন করতে পারেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।